নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের শুরুতেই তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের বছরটা এবং তোমরা সবাই যে যে কাজে আছো সেই ফিল্ডে উন্নতি করার চেষ্টা করো। আমি কলকাতায় থাকি, এখানে তো বেশ ঠান্ডা পড়েছে। তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই আজকে জানিও। আর নতুন বছরে কী কী রেজলিউশন নিলে জানাতে ভুলো না, যদি জানানো সম্ভব হয় আর কি। আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন বন্ধুরা, অনেকেই বলবে স্টেশনের ঘটনা, প্রায় আগের দিন আমরা অন্য ঘটনা এনেছি এবং পরবর্তীকালে অন্য ঘটনা আবারও আনবো। কিন্তু আজকের ঘটনাটা আমি কেন অপেক্ষা করলাম না, গত সপ্তাহের ঘটনা। গত সপ্তাহে যিনি পাঠিয়েছেন তন্ময়বাবু, উনি বলছেন গত সপ্তাহে আমার সঙ্গে ঘটে গেছে, তার জন্য আর দেরি করলাম না। উনি বলছেন আপনার চ্যানেলের ঘটনা প্রায় 1 বছর হলো শুনি, আমি এন্টারটেনমেন্ট হিসাবেই শুনি। আমার ভূত আছে কি নেই তাই নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, থাকলেও থাকবে, তার জায়গায় আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোনোদিন কমেন্ট করিনি, কখনো লাইক করি, কখনো শুধু শুনে চলে যাই। কিন্তু আপনার স্টেশনের ঘটনাগুলো আমি শুনছি, লাইক করছি, চলে যাচ্ছি, কখনো অনেকগুলো ঘটনা শোনাও হয়নি। গত সপ্তাহে গেছিলাম গড়বেতা, আমার একটি ব্যক্তিগত কাজে। আমাদের বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত কিছু সমস্যা চলছে, তা সেই জন্য গড়বেতায় আমাদের কাজ আছে, ওই জন্য বারবার যাতায়াত করতে হচ্ছে। এমন নয় যে গত মাসই প্রথম গেলাম, গড়বেতায় আমার যাতায়াত আছে। আর কেন কি বৃত্তান্ত ডিটেলে যাচ্ছি না, বিষয়টা ব্যক্তিগত। কিন্তু সেই কাজের জন্য গত সপ্তাহে আমাকে আবার যেতে হয়েছিল। গত সপ্তাহে যখন গেছিলাম, যার বাড়িতে উঠি উনি আমার খুব দুঃসম্পর্কের একটা জাতুতো দাদা। যখনই যাই ওনার বাড়িতে উঠি, ব্যবহার খুব ভালো ওদের। আমাকে অনেক জোর করলো যে প্রচণ্ড ঠান্ডা, আমরা জানি এখন কীরকম ঠান্ডা চলছে। গড়বেতায় গত সপ্তাহে আমি টিকতে পারছিলাম না, এত ঠান্ডা। প্লাস ওখানে সেদিন একদম রোদের দেখা ছিল না, মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া চালাচ্ছে। বলল বৌদি যে আজকে রাত থেকে যাও ঠাকুরপো, কালকে সকালে না হয়ে যাবে। আমি বললাম যে না না, আমি চলে যাব। এরকম খুব জোর করেই বেরিয়ে চলে এসেছি বলতে পারেন। তারপরেই ঘটে গেছে একটা লজ্জাজনক বিষয়, যেটা আমার কোনোদিন আমার জীবনে ঘটেনি। বেরিয়ে এসেছি, তার সঙ্গে আর একজন আমাদের ওখানকারই গড়বেতারই ভাই বা বন্ধু বলতে পারেন, ও আমার সঙ্গে সঙ্গে স্টেশন অবধি এলো। রাত হয়ে গেছে, স্টেশনটা একদম ফাঁকা। আসলে ঠান্ডার মধ্যে তো লোকজন কম বললেই চলে। তো দূরে একটা দোকানে তখন একটা লোক চা বিক্রি করছিল, ও আমি চা খেলাম, বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, কথা বলছিলাম। তারপর অনেকটা রাত হচ্ছে, ঠান্ডা হাওয়া। আমি বললাম ভাই তুই চলে যা, তো শরীর খারাপ হয়ে যাবে। ও আমাকে ছেড়ে যাচ্ছিল না, যে না না আমি তোমার সঙ্গে আছি, তুমি ট্রেনে এলে তুমি উঠলে তারপর আমি চলে যাব। তারপর ওকে তো এক প্রকার জোর করেই আমি বাড়ি পাঠিয়ে দিলাম যে তুই যা। বসে আছি চুপচাপ চুপচাপ, কী করব, মোবাইলে এটা ওটা চালাতে চালাতে উনি বলছেন ফেসবুকে হঠাৎ একটা ভিডিও এলো। ভিডিওটা হচ্ছে বলছি সম্ভবত আমেরিকা, অতটা বুঝতে পারলাম না, ওখানে তো ডেসক্রিপশন বক্সের সেরকম ব্যাপার থাকে না ফেসবুকে, এবার থাকলেও আমি জানি না। উনি বলছেন একটা কোনো দেশের কীভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার একটা ভিডিও, সেখানে নাকি অপরাধীটিকে বসানো হয়েছে, তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং ওদের একটা সিস্টেম থাকে। সে জানতে পারে আমাদের দেশে যেভাবে ক্যাপিটাল পানিশমেন্ট হয় ওখানকার আলাদা। এর থেকে বেশি ইউটিউবে এখন বলার নিয়ম নেই, আমি বলতে পারছি না বন্ধুরা। উনি ডিটেলটা বললেন যে একটা ইঞ্জেকশনের মাধ্যমে পুরো বিষয়টা হয়। উনি বলছেন আমি সবটা দেখছিলাম বসে বসে, দেখতে দেখতে একটা জিনিস আমার খুব কেমন একটা লাগলো, যতই অপরাধী হোক ও চোখে যে মৃত্যুর ভয়টা, বা ওই যে ও মারা যাবে, ও জানছে লাস্ট টাইম একটা কাঁচের ঘরে বসে আছে, বাইরে ওর বাড়ির লোকেরা কথা বলার চেষ্টা করছে, তারাও কাঁদছে, ও বেশ অনুতপ্ত কি অপরাধ করেছে বলে। ওদের ভাষা অতটা ক্লিয়ার আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম খুব বড় কোনো অপরাধ করেছে। আরও অনেকগুলো একজন ছিলেন, ডিটেলে বলল তার অপরাধ কী, সব কিছু তাকে করে তাকে সমস্ত কিছু বলা হলো। একটা অদ্ভুত টাইপের জেলের পোশাক ওদের, আলখাল্লা টাইপের পরে বসে আছে। তারপর যখন একটার পর একটা ইঞ্জেকশন ওকে দেওয়া হচ্ছে, ওর চোখে যে ভয়টা আমি দেখেছিলাম, মানে আমার গা থেকে মানে মাথা অবধি শিউরে উঠল। আজকে দেখুন একটা বিদেশের ভিডিও, আমাদের দেশের কিছু না, যাদের ভাষাটাও ইংরাজি হলো একটা দুর্বোধ্য ভাষায় কথা বলছেন। আমরা জানি বাংলাও সব জায়গায় এক ধরনের না, হাওড়ার মানুষ বাংলা একভাবে কথা বলে, বীরভূমে গেলে দেখবেন তাদের টান আলাদা আলাদা ডিকশন আসে।
তো সেভাবে উনি বোঝাতে চাইছেন যে ওখানকার ইংরাজিতে কথা বলছে তারা, কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্ট কিছু একটা আছে, কিছু কিছু কথা বুঝতে পারছি না, ওদের প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট। তার মধ্যে যে মৃত্যু ভয়টা লোকটার চোখে দেখলাম, সত্যি শরীরটা কেঁপে গেল, একেতে ঠান্ডার কাঁপুনি। তারপরে দেখলাম যে যে চাওয়ালাটা চা দিয়েছিল উনিও চলে গেছেন কোন সময়। আমি এত মোবাইলে মত্ত, চারপাশে টুকটাক টুকটাক যে কটা মানুষ ছিলাম দেখলাম পুরো ফাঁকা স্টেশনে আমি বসে আছি। এতদিন গল্পে পড়েছি, নাটকে শুনেছি, এই প্রথমবার গড়বেতার মতন একটা প্রান্তিক জায়গায় এই কনকনে ঠান্ডার রাতে, রাত তখন 9টা, আর চতুর্দিক ধুধু করছে, কখনো জঙ্গল, একদিকে অন্ধকার, ঠান্ডার কাঁপুনি, আর একটা অন্য টাইপের একটা অনুভূতি আমার মধ্যে হচ্ছিল, অদ্ভুত লাগছিল, কিরকম একটা লাগছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তারপর ভাবলাম ধুর এসব দেখবো না, ভালো কিছু দেখি। দিয়ে বর্তমানে একটা যে সিনেমা এসছে, উনি বলছেন যে সেই সিনেমার একটা গান খুব হিট হয়েছে, আমি সেটা চালিয়ে শুনছিলাম। মানে তো ছাতা বুঝি না, নিজের মনটাকে চেঞ্জ করার জন্য সত্যি সত্যি একটুখানি আবার দু একটা পুরনো ছবির কিছু গান এটা ওটা দেখতে দেখতে আমি পাইচারি করছিলাম, বসে থাকা যাচ্ছে না, আরও ঠান্ডা লাগছে, কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে এই অপেক্ষায় আছি। এমন সময় অদ্ভুত একটা জিনিস হলো, দেখলাম একটা উনি বলছেন একটা ছোট্ট কোনো খাবার খেয়েছে, আগেকার দিনে একটা নারকোলের ভাঁড় থাকতো, উনি বোঝার চেষ্টা করছেন নারকোলের মালা বা ভাঁড় টাইপের একটা দেখতে, ওটা কেউ হয়তো কিছু খেয়েছে, খেয়ে ফেলেছে। উনি বলছেন ওটা এমনি পড়েছিল নোংরা মতো, ওটা স্টেশনের মধ্যে ভল্ট খেতে খেতে ভল্ট খেতে খেতে এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক 3বার হলো। বলছে আমি না ভিডিও করেছিলাম, উনি বলছেন আমি ফেসবুকে তো দেখি এটা ওটা সব কিছু ছাড়ি, সেদিনকেও গড়বেতার সূর্যাস্ত এগুলো সব ছবি টবি তুলেছিলাম, তো আমি ওই সিনটাকে ভিডিও করলাম যে আরে বাপ দারুণ তো, কী হচ্ছে। ভাবলাম যে কোনো ইঁদুর বা ছুঁচো কিছু খাবার নেওয়ার জন্য বলছে এটা ওর মধ্যে ঢুকে পড়েছে, হয়তো দিয়ে হয়তো বেরোতে পারছে না। আমি বলছি একবার দেখবো, নিরীহ প্রাণী, কিন্তু ওরা ঢুকলে ওদের লেজটা বেরিয়ে থাকবে, লেজ তো বেরিয়ে নেই, কিছু তো আছে, নাহলে নড়ছে কী করে, নড়তে নড়তে আবার এদিক না, বেচারা কোনো ছোটো ইঁদুর টিঁদুর বোধহয় ঢুকে পড়েছে, টেনে বার করে দেবো, কামড়ে দেবে না তো, এইরকম ভাবছেন উনি। তা উনি ওই নারকোলের বলছেন মালাটার ওখানটা গিয়ে দেখছেন, একটুখানি টর্চের জেলে দিয়ে দেখছেন, মোবাইলের টর্চে দেখছেন ফাঁকা, কিচ্ছু নেই, ফাঁকা, ওটা এমন কিছু না, একদম ফাঁকা, এমনি নোংরা যেমন পড়ে থাকে সেটা। বলছি এমন জোর ভল্ট খেলো, মানে এই মাটি থেকে কোনো কারণ ছাড়া ভল্ট খেলো, যেন মনে হচ্ছে মাটির তলা থেকে কেউ একটা ছুঁড়ে দিয়েছে, এমন ভল্ট খেলেও বলছেন ওনার জোরে এসে নাকে লাগলো, বলে এত জোর লাগলো না, আমি ভাবছি নাক দিয়ে বোধহয় রক্ত বেরোবে, নাকটা ধরে আমি বসে পড়েছি প্ল্যাটফর্মের চেয়ারে, ঝনঝন করছে বলে। সঙ্গে আমার জলের বোতল ছিল, শীতকালে তো এমনি জল ঠান্ডা, সেটা নাকে টাকে দিয়ে নাকে ধরে কিছুক্ষণ বসে রইলাম, আর রুমাল দিয়ে যখন নাকটা পুচ্ছি দেখছেন যে রক্ত, মানে জোর লেগেছে ভেতরটায়, আঘাত লেগেছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে এসছে, আর কটকট কটকট করে নাকে লাগছে। বলছে সর্বনাশ, কি দেখতে গেলাম, আর ওটা কোনো লাফিয়ে উঠলো কেন। তারপর বসে আছি ওইটুকু জায়গায়, ওনার পেছনে ধরুন একটা প্ল্যাটফর্মের চেয়ারগুলো থাকে না, পেছনে পেছনে এদিক থেকে ওদিকটা একটা, বলে বসে আছি, পেছনে মনে হলো একটা গরম কিছু একটা, বলছে আমি ঠিক বোঝাতে পারবো না, একটা গরম হাওয়াই ধরে নিন, বা একটা বেশ শক্ত হাওয়া, অথচ শক্ত টাইপের, ওখানে বসলো। আর প্রথমটা একটু আরাম বোধ করলাম যে গরম বা এই ঠান্ডার মধ্যে, তারপর ভাবলাম এটা কিসের, এমন একটা গরম বোধ, আর একটা পুরো নিঃশ্বাসের মতো ওনার ঘাড়ে পড়লো, আর কেউ কোথাও নেই। উনি বলছেন আমি আর এক মুহূর্ত থাকতে পারিনি, আমি উঠে পড়লাম, উঠে পড়ে আমি হাঁটতে শুরু করে দিয়েছি। তারপর উনি বলছেন, আমি ছোটোবেলায় আমার ঠাম্মা, আবারও বলবো, প্রথমে উনি বলেছেন যে বলতো যে কোনো সময় ফাঁকা বাড়িতে বা একা আছো, ভূত বা প্রেতেদের নাম নিতে নেই, ওদের বেশি জিনিসপত্র দেখতে নেই, ওরাই আকাশে বাতাসেই ঘুরে বেড়ায়, তুমি ওদেরকে দেখবে বা ওদের নিয়ে আলোচনা করলে ওরা ভাবে যে ওদের সঙ্গে হয়তো তুমি কানেকশান করতে চাইছো, মানে উনি ওনার মতন করে বলতেন ওনার ঠাকুমা,
তো ওরা ছোটোবেলায় ঠাম্মার কথা বেশ হেসে উড়িয়ে দিত, বেশ মজা পেত, ছেলে ভোলানো কথা আর কি। ওনার বাবা বলতো হ্যাঁ ভূতের আর খেয়ে দিয়ে কাজ নেই, এরকম আর কি। তো সেক্ষেত্রে ঠাম্মার কথাটা এত বছর বাদে বললেন, আমার মাথায় খেললো, আচ্ছা আমার কি ভিডিওটা দেখা উচিত হয়নি? কারণ ওটা একটা রিয়েল ভিডিও, ওটা কেউ অ্যাক্টিং করছে না। পরবর্তীকালে উনি বলছেন আবার মোবাইল খুলেছি, বলছেন অদ্ভুতভাবে ওই লোকটার, আমি মোবাইলটা পুরো হ্যাং করে গেছে, আমি যা স্ক্রিনটা তুলেছি ওয়ালপেপারে আমার ওয়ালপেপার নেই, প্রথমে দেখলাম সাদা হয়ে আছে, হ্যাং করেছে। মোবাইল হ্যাং করতেই পারে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম মানে মোবাইলটি করছি যে আমি সুইচ অফ করে অন করব বা রিস্টার্ট করব, কিছুই করতে পারছি না, একেবারে স্ক্রিনটা পুরো সাদা হয়ে আছে। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল, কেউ কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারবে না। একেতে এরকম একটা কিছু হলো, তার মধ্যে মোবাইলটাও মানে বললাম যখন যা হয় একসঙ্গে সব কিছু হয়। জাস্ট ওই স্ক্রিনেতে না ওই লোকটা যার এতক্ষণ উনি দেখেছেন ওর মুখটা জাস্ট ভেসে উঠল, ভয়ঙ্কর মুখটা, মানে ওই মৃত্যুর ভয় চোখের মধ্যে, ওই একেতে ওদের একটা গোল্ডেন কালারের চোখ হয় অদ্ভুত, আর তার মধ্যে মৃত্যু ভয়, মুখ লাল হয়ে আছে, ওই মুখটা জাস্ট ভেসে উঠলো আমার মোবাইলে। আর পাশ দিয়ে একটা জাস্ট ঘাড়ে গরম নিঃশ্বাসটা এদিক থেকে ওদিক চলে গেল। বললে আমি আর 1 সেকেন্ড দাঁড়াইনি, আমি বলে আমার বলতে কোনো লজ্জাই নেই, আমি জামা কাপড় আমার মানে ভিজে গেছে, ঘামেতে না, লঘু সংখ্যায়, বুঝতে পারছেন কি বলতে চাইছেন। বলে আমি থরথর করে কাঁপছি, কাঁপতে কাঁপতে আমি কিভাবে যে ওই বৌদির বাড়িতে ফিরে এলাম, ওখানে হাঁটা লাগিয়েছি স্টেশন থেকে নেমে, আমার আর কোনো কিছু খেয়াল না, আমার সঙ্গে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে জাস্ট হাঁটা লাগিয়েছি। চেনা একজনকে দেখতে পেয়ে গেছিলাম, তাও অনেকটা রাস্তা এরমভাবে আমাকে পাগলের মতো হাঁটতে দেখে তার বাইকে উঠে আমাকে নামিয়ে দিল। ওরা আমাকে দেখে ওই অবস্থায় ভয় পেয়ে গেছে, ভেবেছে তো জ্বর এসছে, ওভাবে কাঁপছে কেন। বৌদি বলছে বারণ করলাম, বলে লজ্জা লেগেছে এই কারণে, ওরা ঘুমোবার ব্যবস্থা করছিল, ওরা শুতে যাচ্ছিলো, একেতে ঠান্ডা, ওরা খুব তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়ে। বলছে 9:30 বাজে, ট্রেন লেট নাকি, তুই তো প্রথমেই চলে আসবি। বলে বৌদি কোথা থেকে গরম জল একটু মধু টধু দিয়ে নিয়ে এলো, প্রথমে বলেছিল দুধ খাবে, আমি হাতে নাড়ালাম, আমি দুধ খাওয়া আমার অভ্যাস নেই, ওই গরম জল খেয়ে বলছে 2টো কম্বল আমাকে জড়িয়ে দিয়েছে, আমার কাঁপুনি কমছে না। একটুখানি স্থির হবার পর দাদাকে বললাম যে এরম আমি দেখেছি জানো, এই অবস্থা। দাদা বললেন যে আরে এসব দেখছি ফাঁকা জায়গায়, এসব দেখতে কে বলেছে, যে কোনো যদি পানিশমেন্টের মৃত্যু হয়, মৃত্যুর পর তার তো আর কোনো ভৌগোলিক রেখা নেই যে ওখান থেকে ওইটুকু যেতে পারবে। আর আমরা জানি মোবাইলের টাওয়ার ও তো বায়বীয়, ওরাও তো ঘুরছে আকাশে বাতাসে, কিভাবে কানেক্টেড হয়ে গেছে। আর গড়বেতা স্টেশনটা নিয়ে প্রচুর মানে লোকের কথা আছে, অনেকে অনেক বলে, আমাদের চ্যানেলেও কিন্তু গড়বেতার ঘটনা আছে। তো সেখানে তোমার ওটা দেখা তো ঠিক হয়নি বসে বসে। বলছি আর ভালো কিছু দেখতে পারলি না, আর চলে এসছিস ভালো হয়েছে। সারা রাত কাঁপুনি দিয়েছে, একটা জ্বরের ওষুধও খেয়েছিলাম। পরের দিন আমি লাঞ্চ করে তারপর বেরোই, শুধু না দাদা নিজে এসে আমাকে বাড়ি দিয়ে গেছেন। এটা খুব আমার মতো একজন উপযুক্ত লোক, তাকে একজন এসে দিয়ে যাচ্ছে বাড়িতে, আমার বাড়ির লোকও তো শুনে বলছে যত আজে বাজে মোবাইলে দেখা ইত্যাদি ইত্যাদি। তো দিদি গত সপ্তাহে আমার সঙ্গে ঘটে গেছে না, আমার আর আমি কোনো তান্ত্রিক গুণিন টুনিন কিছু করিনি, আমি এমনি ভালো আছি, শরীরটা একটু দুর্বল আছে, তারপর থেকে একটু মানে পেটের প্রবলেম হয়েছিল, কদিন চললো, এই ঠান্ডার মধ্যে একটু বেশ কাবু হয়েছি, কিন্তু আমি কোনো তান্ত্রিক ওঝা ঝাড়ফুঁক এসবে যাইনি। তবে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করলাম, যদি ভালো লাগলে শোনাবেন। আর যারা বলেন যে কি করে ঘটলো, আমরা তো ছিলাম, আমার সঙ্গেও এই জীবনে কোনো দিন ঘটেনি, গর্বে আমি ছোটোবেলা থেকে যাতায়াত করছি, তাদের জন্য বলে রাখি এটা আমার সঙ্গে প্রথমবার ঘটলো, আর এটা আমার চেনা জায়গা, এমন না এখানে আমি প্রথম আসছি। ধন্যবাদ আপনাকে দাদা। উনি লাস্টের সাফাইটা দিলেন। যারা বলেন যে এই অনেকে অনেক কমেন্ট করেন, তো কিছু কিছু কমেন্ট হয় মানুষকে খুব হার্ট করে। এখন অনেকেই আমাকে বলছেন, অনেকেই ঘটনা পাঠাতে গিয়ে হেজিটেট করেন যে আমাদের এমনভাবে কমেন্ট বক্সে বলা হয় ধুর ফালতু ঘটনা, বাজে কথা, বুজরুকি বলে, খুব খারাপ লাগে। তো আমি তাদের বলবো আপনারা প্লিজ খারাপ ভাববেন না। দেখুন এক একটা মানুষ এক এক রকম কথা বলবে, আমরা তো তাদেরকে কিছু আটকাতে পারি না, আমাদের বলাই আছে এন্টারটেনমেন্ট হিসাবে নিতে। তবুও অনেকে
খুব মানে পার্সোনালি ব্যাপারটা নিয়ে নেন, নিয়ে একটুখানি কড়া কথা বলে ফেলেন কমেন্ট বক্সে, বারণ করা সত্ত্বেও। আপনারা খারাপ ভাববেন না, কিছু মনে করবেন না, আর যার সঙ্গে হয় সেই বোঝে, সুতরাং এটা ভেবে তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন, আর কি বলি। অলৌকিক জোনে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো যে গত সপ্তাহের ঘটনা এই সপ্তাহে এটাই প্রথমবার হয়েছে। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন রত্না চক্রবর্তী। লিখেছেন, ভূত প্রেত আমি নিজে কখনো দেখিনি, কিছু অনুভব করেছি, কখনো কখনো সেটাকে স্বাভাবিক বলা যায় না, যুক্তিতর্কের বাইরে, এর থেকে বেশি কিছু না। তবে অনেক রকম ঘটনা গল্প শুনেছি, আবার সেগুলো শোনার পর খোঁজ খবর করতে আমার খুব ভাল লাগে। আমি যে এত ঘটনা লিখি এবং আমি গল্পও লিখি, গল্প যখন লিখি আমি বলে দিই এটা সম্পূর্ণ গল্প, ঘটনাকে আমি ঘটনা বলেই প্রকাশ করি। এছাড়াও আমি, যারা আমাকে বলে যে খুব ভালো লাগলো গল্পটা পড়ে বা ঘটনাটা শুনে ভালো লাগলো, আমি তাদের সঙ্গে সঙ্গে বলি তোমাদের জানা থাকলে বলো আমাকে না গো, তোমাদেরকে কেউ কিছু বললে আমাকে জানিও না গো। এইভাবে বলতে বলতেই আমার কাছে ঘটনাগুলো এসে পৌঁছায়। একবার একজন বলেছিলেন, আপনার চেনা জানা অনেকেই ভগবান আর ভূত দেখা দেয়, কই আমাদের তো দেখা যায় না। তো আমি আর কিছু বলিনি, আমি বললাম দেখুন, যারা আমার চেনা জানা, যারা এগুলো বিশ্বাস করেন, যারা শুনতে ভালোবাসেন, তারা ঘটনা তো শোনেন বিভিন্ন কারোর কাছে, তারাই আমাকে বলেন, আমি শুধু সংগ্রহ করি মাত্র। তো আমি একবার সুচিত্রা বলে একজনের কাছে একটা ঘটনা শুনেছিলাম, তার পরিচিত এক কাকিমার কথা। সে কাকিমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে ছিল পড়াশুনোয় ভালো, তবে দিনরাত পড়া নিয়েই থাকতো, খেলাধুলো এসব বেশি কিছু পারতো না, বেশি বন্ধু বান্ধবও ছিল না, নরম মনের ভীতু স্বভাবের ছেলে, খুব বিড়াল ভালোবাসত। বাড়িতে এক গাদা বিড়াল ছিল, বাইরের বিড়ালদেরও খুব আদর করতো, খেতে দিত। ছেলেটি একটা মেয়েকে খুব ভালোবাসত। হঠাৎ ছেলেটির সেতি হয়, আগে বোধহয় পিঠের দিকে হয়েছিল, প্রথমে বুঝতে পারেনি। গাল প্রথম দিকে চুলি ভেবেছিল, ঠোঁটের চারপাশে হাতে ছড়িয়ে যায়, প্রচুর ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করিয়েছে, কিন্তু সারেনি। এই জন্য একটা তীব্র কষ্টই ছেলেটা ভুগত। কোনো রোগ নিয়ে বেশি চিন্তাভাবনা করলে সেটা আরও বেড়ে যায়। অনেক বোঝাবার চেষ্টা করা হয়েছে যে এটা কোনো খারাপ রোগ নয়, ছোঁয়াছে না, এক প্রকার দাগ, হাজার বই পড়ানো হয়েছে, সে বেচারা বোঝেনি। তার সব থেকে দুঃখের কথা, মেয়েটির সাথে 3 বছর সম্পর্ক ছিল, আস্তে আস্তে দূরত্বর সৃষ্টি হয়, পরে মেয়েটার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। সেটি হবার কিছুদিন পর থেকেই সে আর মিশত না, ফোন ধরতো না, শেষে ছেলেটা অন্য নাম্বার থেকে ঘুরিয়ে ফিরিয়ে ফোন করতো, মেয়েটা ভুল করে ধরে ফেলতো, একটা কথা বলে আবার ছেড়ে ফেলতো, নাম্বারও বদলে ফেলতো কথায় কথায়। ছেলেটা পাগলের মতো ভালোবাসতো। মেয়েটার সাথে ছাড়াছাড়ি হওয়ায় ছেলেটা মন মরা হয়ে যায়। স্মৃতিটাও দ্রুত বেড়ে যাচ্ছিল, কারণ মানসিক চাপে অসুখও বাড়ে, বাড়ি থেকে বের হতো না। তারপরে একদিন খবর পেল মেয়েটির বিয়ে হয়ে যায়। এই খবরের পর ছেলেটি আত্মহত্যা করে। বোধহয় নিজের মনের সঙ্গে অনেক দিন যুদ্ধ করেছিল। মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দিন কুড়ি বাদে মেয়েটা কোথায় বেড়াতে গেল বরের সঙ্গে, তারপরে সে এই কাজটা করে। যখন আত্মহত্যা করে, মা আশেপাশে কোথায় একটা কারোর বাড়িতে গিয়েছিল, বাড়ি ছিলেন না। আমার খুব খারাপ লেগেছিল যে মা এত ভালোবাসে, বাবা নেই, এত কষ্ট করে মানুষ করেছে, তাকে একা ফেলে একটা মেয়ের জন্য চলে গেল। মার চেয়ে 3 বছরে চেনা একটা মেয়ে বড় হলো, তাও আবার সেটি, এতে কোনো ছোঁয়াচে রোগ না, খারাপ রোগ না, অনেকের তো থাকে, কিন্তু এটা উপলব্ধি সে বেচারা করতে পারেনি। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত। উনি লিখছেন, একদম ভেঙে গেছিল ছেলেটির মা, খুব অসুস্থ হয়ে পড়েছিল। মেয়ে অনেক দিন নিয়ে গেছিল, তার কাছে রেখেছিল। প্রথমে তো দিন কুড়ি এসেছিল, একটা মাত্র ভাই চলে যাওয়া কি মুখের কথা। সংসার ফেলে, শ্বশুরবাড়ি ফেলে সে বা কতদিন মায়ের কাছে বসে থাকবে। কিন্তু ভদ্রমহিলা সেখানেও টিকতে পারলেন না। বাড়ি ঘর, তার ছেলে, সংসার, স্মৃতি জড়ানো, ফিরে আসতে চাইলেন। মেয়েটা মাসে একবার আসতো, সকাল সন্ধে ফোনও করতো। তার শ্বশুর খুব অসুস্থ, ফেলে চলে আসা যায় না। ভদ্রমহিলার চেহারা পুরো বদলে গেছিল, অন্যরকম। যারা আগে দেখেছে চিনতে পারতো না, কোনো রকমে বেঁচেছিলেন। বেঁচে থাকার মধ্যে দিয়ে কি প্রচণ্ড কষ্ট তার ছিল। সে সময় বাড়িতে বিড়ালদের খেতে দিতেন। একটা বিড়াল বাচ্চা বেশ বড়, তাকে তিনি সব সময় ঘরের মধ্যে রাখতেন। ভদ্রমহিলার পাশে বিড়ালটি থাকতো। বাইরে বড় একটা বিড়াল বের হতো না, আর সব বিড়াল ছিল, তারা খেতে আসতো। আমার যে বান্ধবী গল্প করছে, সে আবার ভীষণ বিড়াল কুকুর ভক্ত, কুকুর বিড়ালকে খুব খেতে দেয়। বিড়ালটা তো পথে বেরোতোই না, আবার কেউ বাড়ি গেলে চট করে দেখতে পেত না,
খাটের তলায়, ট্রাঙ্কের পেছনে, আলমারির তলায় চুপ করে বসে থাকত। যে বান্ধবী গল্পটি বলেছে সে ওদের বাড়িতে প্রায় যেত। মহিলা একা থাকেন, তার সাথে কথা বলতেন যেন কোনো নিরামিষ তরকারি রান্না করলে দিয়ে আসতেন। বিধবা মহিলা একা থাকেন, একটা না একটা মাছ রান্না করতেন। সবচেয়ে বড় কথা, উনি বিধবা মানুষ মাছ খেতেন না, কিন্তু মাছ রান্না করতেন বিড়ালদের জন্য। আমার বান্ধবীও বিড়ালের জন্য বাজার করত, কাঁটা তেল এনে রাখত, কখনো কখনো কিছু ট্যাংরা মাছ বা পার্শে মাছ এনে বিড়ালের জন্য রেখে দিত। অদ্ভুত ব্যাপার। আর উনি খুব বড় ঘরের বউ ছিলেন তাও না, মধ্যবিত্ত, সারা জীবন কোনো রকমে চলে যাওয়ার মতো অবস্থা। মেয়ে দেখাশোনা করতো, তবে কি বুড়ো বয়সে রোগের কথা কেউ বলতে পারে? বিছানায় পড়ে থাকলে তো কাজের লোক, আয়া রাখলে তো প্রচুর খরচা, সেখানে বিড়ালের জন্য একটা দামি মাছ এনে খাওয়ানোটা একটু অদ্ভুত লাগে না? তাই বলা যেতে পারে ছেলে মারা যাবার পর শোকে মায়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছিল। একটা বিড়াল ছিল, বলছে কালো বিড়াল, কিন্তু গায়ে অদ্ভুত সাদা সাদা দাগ হয়েছিল, একটু মাছের মতো ছাপকা 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 দাগ। ঠোঁট চারপাশে ঠিক যেমন ছেলেটির ছিল, দাগটা অনেকটা ওরকম। বান্ধবী ভাবতো যে এটা কাকতালীয় হতে পারে। ছেলেটির মা বিশ্বাস করতো না, তাকে ছেলে মনে করে খাওয়াতো, তার সঙ্গে কথা বলতো, মানে ছেলে যে থালায় খেত ওটাতে খেতে দিত। মানে কয়েকজন বলেওছে যে এটা খুব স্বাভাবিক ব্যাপার না। ওনার বাড়ির একটা কাপড় কাচার লোক ছিল, রোজ জামা কাপড় কেচে দিত। ভদ্রমহিলা নিজে কাচতে পারতেন না, হাঁপ ধরতো। মেয়ে ব্যবস্থা করে দিয়েছিল। তার মুখ থেকে পাড়া প্রতিবেশী সব খবর জানতে পেরেছিল। কিছু লোকের স্বভাব থাকে খুঁচি খুঁচি খবর বার করা। তারা বলতেন, হ্যাঁ গো, স্টিলের থালায় খেতে দাও কেন? ভদ্রমহিলা বলেছেন, তা আমার ছেলে, আমি দেবো না। বলছেন, বিড়ালটাকে কোথা থেকে নিয়ে এসছো? মেয়ের বাড়ি থেকে? আগে তো দেখিনি। বলতেন, ও আমার শান্ত স্বভাবের, ও বাড়ি থেকে বেরোয় না, ও ঘরেই থাকে। মহিলা বলতে, পাড়ায় কুকুরগুলো বড্ড বেড়েছে, ও বেচারা ভীতু, ও বেরোতে চায় না। ও ছোট ছিল তখন তো তোমরা ওকে দেখোনি, এখন ওকে নিয়ে তোমরা এত পড়েছো কেন? পাড়ার প্রত্যেকটা লোক, বান্ধবী বলেছে, বিড়ালটাকে আগে কেউ কোনো দিন দেখেনি, আর ওর চেহারা একটা বৈশিষ্ট্য আছে, অন্য 5টা বিড়ালের থেকে ওকে আলাদা লাগে। বান্ধবী বলছিল, ভদ্রমহিলা কিন্তু একবারও বলেননি যে বিড়ালটা তার ছেলের মতো বা ছেলে। উনি বলতেন, স্বভাবটা আমার ছেলের মতো, মানে একটু অদ্ভুত টাইপের। তবে শুধু একটা কথা, ছেলেকে যা যা সমস্যা ছিল, যেগুলো ছেলেকে দিতেন না, সেগুলো ওই বিড়ালটাকেও দিতেন না। বিড়ালটাকে কোনো রকম, ছেলের গ্যাসের প্রবলেম ছিল, দুধ খেলে গ্যাস হতো, বিড়ালটাকে কোনোদিন উনি দুধ দিতেন না। বিড়ালটা একটুও মিষ্টি খেত না। একদিন আমার বান্ধবী এঁচোড়ের তরকারি নিয়ে ভদ্রমহিলাকে দিতে গেছিল। ভদ্রমহিলা খাবার আগে সে বিড়ালটাকে খেতে দিলেন। ও দিয়ে চলে আসছিল, কিন্তু মানুষের মনে কৌতূহল। ও আড়াল থেকে, পর্দার ফাঁক থেকে বিড়ালের এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খাওয়ার দৃশ্যটা চোখে পড়ে। এমন অদ্ভুতভাবে খাচ্ছিল, এই খাওয়ার ভঙ্গি উনি আগে দেখেছেন। ভদ্রমহিলার ছেলে এইভাবে খেত। এই চেটে চেটে বিড়ালকে এইভাবে খেতে উনি কখনো কাউকে দেখেননি, কোনো বিড়ালকে এভাবে দেখেননি। শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা হিমশীতল স্রোত বয়ে গেছিল ওনার। তারপর থেকে উনি বাড়িটা যাওয়া কমিয়ে দিয়েছিলেন, যদি বা কথা বলতেন বাইরে থেকে খাবার দিয়ে চলে আসতেন। ভদ্রমহিলা বছর দেড়েকের মধ্যে স্ট্রোক হয়ে মারা যান। মেয়ে আসে, সমস্ত কাজকর্ম করে, তারপর বাড়িটা তালা দিয়ে চলে যায়। তবে পাড়া প্রতিবেশীরা ভদ্রমহিলা মারা যাওয়ার বিড়ালটাকে নিয়ে খুব উৎসাহী হয়েছিল। কুকুর বিড়াল যে যার জায়গায় সবাই ছিল। ওই বিড়ালটিকে কিন্তু ভদ্রমহিলা মারা যাওয়ার পর থেকে আর পাওয়া যায়নি। ভদ্রমহিলা মারা যাওয়ার 1-1.5 দিন আগেও বিড়ালটা বাইরে ঘুরছিল, একটু বিড়ালটাকে জানলা দিয়েও দেখা গেছে, কিন্তু মারা যাওয়ার পর কিন্তু বিড়ালটাকে আর দেখতে পাওয়া যায়নি। খুব অদ্ভুত একটা ঘটনা সত্যি। রত্না চক্রবর্তী অনেক ঘটনা সংগ্রহ করে অলৌকিক জন্য আগেও পাঠিয়েছেন, সবসময় উনি পাঠাচ্ছেন ওনার সংগ্রহ থেকে। বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন স্বপন রায়, লিখেছেন, খুব ভালো লাগলো, তোমার মায়ের সুস্থতা কামনা করি, মাসিমা ভালো হবেন, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ। ডিলাইটফুল কার্ডালি, নেগেটিভ এনার্জিকে একবার ভর করলে ছাড়তে চায় না, প্রাণটা নিয়েই যায়। খুব ভালো লাগলো ঘটনাটা। শর্মিষ্ঠা লিখেছেন, শৈলী তোমার গল্প আমি রোজই শুনি, খুব ভালো লাগে, ধন্যবাদ। রিকা লিখেছেন, তোমার মায়ের কি হয়েছে? মা একটু অসুস্থ আছেন। সম্পাদ ছেত্রী লিখেছে, সত্যি খুব সাংঘাতিক ঘটনা, মা তো
তাই ছেলের জীবন বাঁচিয়ে চলে গেলেন। একদম তাই। অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করব, আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাদের আগেও বলেছি, তবে রেগুলার এপিসোড আনার চেষ্টা করব। যদি কখনো মিস হয়ে যায় ক্ষমা করবেন, এটুকু বললাম। আজকে শেষ করছি। আবারও বলছি, নতুন বছর খুব ভালো কাটুক। ধন্যবাদ। শুভরাত্রি।